নমস্কার। নেট সেট হিস্ট্রিতে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা গত পর্বের সেকেন্ড পার্ট। গত পর্বে আমরা জেনেছিলাম যে ঐতিহাসিক যে সমস্ত সূত্রগুলো আমরা পাই সেই সমস্ত সূত্রের যে লিটারেরি সোর্সেসগুলো মানে সাহিত্যগত উপাদানগুলো কী কী সেগুলো আমরা জানছিলাম। তো সাহিত্যগত উপাদানের মধ্যে আবার আমরা দুটো ভাগ পেয়েছিলাম সেক্ষেত্রে। একটা হচ্ছে সেকুলার লিটারেরি সোর্সেস আর একটা পেয়েছিলাম রিলিজিয়াস লিটারেরি সোর্সেস। তো রিলিজিয়াস লিটারেরি সোর্সেসটা আমরা আগের পর্বে আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেকুলার লিটারেরি সোর্সেস, মানে ধর্ম নিরপেক্ষ যে সমস্ত গ্রন্থগুলো আমরা প্রাচীন যুগের থেকে পেয়ে থাকি এবং সেগুলোর মাধ্যমে কি কি জানতে পারি, সেগুলো কোন বিষয়ক বই, সেটা নিয়ে আজকের আলোচনার বিষয়। সেকুলার লিটারেরি সোর্সেসগুলোকে যে ভাগে ভাগ করা যায় সেগুলো হলো বায়োগ্রাফি অ্যান্ড ক্রোনোলজি, সায়েন্টিফিক লিটারেচার, ক্রিয়েটিভ লিটারেচার, সঙ্গম লিটারেচার, কন্নড় অ্যান্ড তেলেগু লিটারেচার, ফরেন কিছু অ্যাকাউন্টস আছে সেইগুলো, এবং মিথ। তো প্রথমেই আসি সায়েন্টিফিক লিটারেচারের ক্ষেত্রে। সায়েন্টিফিক লিটারেচারে যে বিষয়গুলো আসে সেগুলো হচ্ছে অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি নিয়ে কিছু বই আছে, ম্যাথামেটিক্সের উপর কিছু বই আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিলোসফি, এছাড়া মেডিসিন সায়েন্স, এই বিষয়গুলোর উপরে কিছু গ্রন্থ পাওয়া যায়। প্রথমে আসি অ্যাস্ট্রোলজি বা যেটাকে আমরা জ্যোতির্বিজ্ঞান বলে জানি। সেটায় 5 ধরনের এরকম জ্যোতির্বিজ্ঞান হয়। সেইগুলো কি কি না পৈতামহ, বৈশিষ্ট্য, সূর্য, পৌলিশ এবং রোমক সিদ্ধান্ত। গণিতের বইয়ের মধ্যে বৌদ্ধায়নের শুল্বসূত্র ভীষণ একটি ইম্পর্টেন্ট গ্রন্থ প্রাচীন ভারতে। এছাড়া আর্যভট্ট ভাষ্য, সিদ্ধান্ত শিরোমণি, এগুলো গণিত সংক্রান্ত গ্রন্থ। চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে অথর্ববেদ একটা খুবই গুরুত্বপূর্ণ বই, কেননা অথর্ববেদের একটা অংশই আছে আয়ুর্বেদ নিয়ে। সেই আয়ুর্বেদটা কিন্তু প্রাচীন চিকিৎসা শাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। গণিতের ক্ষেত্রে দ্বিতীয় ভাস্করের লেখা একটি খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে সিদ্ধান্ত শিরোমণি। সেই সিদ্ধান্ত শিরোমণির 4টি ভাগ আছে, লীলাবতী, বীজগণিত, গৃহগণিত এবং গোলোধ্যায়। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি গ্রন্থ এবং তৎকালীন সময়ে দাঁড়িয়ে তিনি গণিতের ক্ষেত্রে যে সমস্ত জ্ঞান অর্জন করেছিলেন সেগুলো সত্যি উল্লেখের দাবি রাখে। রসায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন নাগার্জুন। দর্শনের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে দর্শনের বিভিন্ন ভাগ আছে, যেমন সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। এছাড়া চার্বাক দর্শন খুবই পপুলার একটি দার্শনিক জ্ঞান। এই সমস্ত কিছুর বিষয়ে আমরা প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থগুলো থেকে জানতে পারি। বিজ্ঞান সম্বন্ধীয় এই সমস্ত গ্রন্থগুলোর পরে যদি আমরা ক্রিয়েটিভ লিটারেচারে আসি তাহলে ক্রিয়েটিভ লিটারেচারের ক্ষেত্রে লিখেছিলেন কালিদাস, অশ্বঘোষ, ভাস প্রমুখ। ক্রিয়েটিভ লিটারেচার বলতে যেগুলোকে আমরা যেগুলো সৃজনশীল সাহিত্য, যেগুলো লেখক বা ঔপন্যাসিক যেগুলো আমাদের চোখের সামনে তুলে ধরেন কোনো গল্পের আকারে, উপন্যাসের আকারে, সেগুলো হচ্ছে ক্রিয়েটিভ লিটারেচারের মধ্যে পড়ে। এক্ষেত্রে কালিদাস, অশ্বঘোষ, ভাস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এরপরে বায়োগ্রাফি এবং ক্রোনোলজির ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাই যে সবচেয়ে প্রাচীন যদি কোনো ভারতীয় উপমহাদেশে সবচেয়ে প্রাচীন যদি কোনো বায়োগ্রাফি থাকে সেটা কিন্তু বাণভট্টের লেখা হর্ষচরিত। এখানে হর্ষবর্ধন, রাজা হর্ষবর্ধনের বায়োগ্রাফি লেখা হয়েছে। তো এটাই প্রাচীনতম আমাদের ভারতীয় উপমহাদেশের একটি বায়োগ্রাফি বলতে পারি। আর ক্রোনোলজি বা ঐতিহাসিক যে রচনাগুলো মানে ইতিহাস চর্চা করা, সেই ইতিহাস চর্চা কিন্তু আমরা বলতে পারি কল্লোলের রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনীতে তিনি কাশ্মীরের ইতিহাস তুলে ধরেছেন। এর আগে এভাবে কেউ হিস্টোরিক্যাল ক্রোনোলজি লেখেনি কল্লোলের আগে। তো কল্লোল একটি গুরুত্বপূর্ণ নাম প্রাচীন ভারতের ইতিহাস লেখার ক্ষেত্রে। এরপর আসছি সঙ্গম সাহিত্যে। সঙ্গম সাহিত্য বলতে বোঝায় একটি সাহিত্য সমাবেশ। সঙ্গম সাহিত্য মানে কোনো পার্টিকুলার একটা লিটারেচার বা কোনো একটি সাহিত্যের বই বা উপন্যাস এরকম কিছু না। সঙ্গম সাহিত্য হচ্ছে খ্রিস্টপূর্ব 300 শতক থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে 300 BC থেকে 300 AD, এই টাইম স্প্যানের মধ্যে যত রকমের সাহিত্য রচিত হয়েছে, সেটা হতে পারে কবিতা, সেটা হতে পারে উপন্যাস, যাই রচিত হয়েছে তা ওই সঙ্গম সাহিত্যের মধ্যে পড়ে। কেন ওই সঙ্গম সাহিত্য বলা হয় এটাকে? কেননা এই সময়ের মধ্যে 3টি সমাবেশ প্রধানত হয়েছিল। এটি দক্ষিণ ভারতের বর্তমান তামিল অঞ্চলের কথা বলছি।
এই যে 3টে সমাবেশ হয়েছিল তার একটি হয়েছিল মাদুরাইতে, দ্বিতীয় যেটা সেটা হয়েছিল কাপাতাপুরমে, আবার থার্ড যে সমাবেশটা হয়েছিল সেটা আবার মাদুরাইতে হয়েছিল। 3টি সমাবেশ মানে যেখানে বিভিন্ন বড় বড় লেখক, কবি, উপন্যাসিক সবাই এক জায়গায় হয়ে যখন সেই সাহিত্য নিয়ে চর্চা করেন, আলোচনা করেন, সেটাকে সমাবেশ বলা হয়। তো সঙ্গম সাহিত্যের টাইম স্প্যানটা কিন্তু অনেকটা বড়, যেটা আমি বললাম 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দের মধ্যে। এবার এই সময়কালের মধ্যে যত কিছু রচিত হয়েছিল তা সঙ্গম মানে দক্ষিণ ভারতীয় তামিল ভাষাতে যত কিছু রচিত হয়েছিল তা সঙ্গম সাহিত্যের মধ্যে ফেলা হয়। এবার এই সঙ্গম সাহিত্য একটা অনেক ভাস্ট সিলেবাস। তো সঙ্গম সাহিত্যকে মনে রাখার জন্য আমরা এই সঙ্গম সাহিত্যে বা সঙ্গম সমাবেশে যে সমস্ত জিনিসগুলো লেখা হতো সেইগুলোর এক একটা ডিভাইডেশন আমরা দেখে নিতে পারি। তো কি কি রচিত হতো সঙ্গম সাহিত্য বলতে, কি কি রচনা করা হতো সেক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে সংস, গান, পোয়েট্রি, কবিতা, ব্যাকরণ ছিল, উলা লিটারেচার ছিল, অ্যাফোরিজম বা যেটাকে বলে নীতিবচন, কিছু এপিক বা মহাকাব্য ছিল, বায়োগ্রাফি ছিল এবং ডাইডাক্টিক লিটারেচার বা উপদেশমূলক কিছু সাহিত্যের উপাদান সেখানে ছিল। সঙ্গম সাহিত্যের সংস বা গানগুলোর মধ্যে আমরা যে নামটা আছে সেটা হচ্ছে পাট্টু। এই পাট্টুর মধ্যে 10টা গানের এই রচনা করা আছে। কবিতাকে আমরা আবার অনেকগুলো ভাগে ভাগ করা যেতে পারে। যেমন কবিতার মধ্যে আছে আকম, পুরম, কোভাই, কালাম্পাকম, কিছু আছে বৈষ্ণব পোয়েট্রি, কিছু আছে শৈব পোয়েট্রি, আর কিছু আছে তুতু পোয়েট্রি। এই পোয়েট্রিগুলোর মধ্যে আকাম যেগুলো সেগুলো হচ্ছে লাভ পোয়েট্রি। পুরামের মধ্যে যুদ্ধ বা ওয়ার এইগুলোকে ডিসক্রাইব করা হয়েছে। কোভাই যে পোয়েট্রিগুলো সেগুলো রচিত হয়েছে রাগ রাগিনীর পর্যায় অনুযায়ী। কালাম্পাকাম যেটা, সেই কালাম্পাকামের যে কবিতা সেটা হচ্ছে একটি বিশেষ ধাঁচের কবিতা, যেখানে কোনো একটা কবিতার লাস্ট লাইনটা পরবর্তী কবিতার ফার্স্ট লাইন হিসেবে শুরু হয়। এই বিশেষ ধাঁচের কবিতাকেই বলা হয় কালাম্পাকাম। কিছু বৈষ্ণব পোয়েট্রি লেখা হয়েছিল। বৈষ্ণব যে সমস্ত সাধুরা ছিল তাদের উদ্দেশ্য করে কিছু কবিতা লেখা হয়েছিল। সেগুলো লিখেছিলেন পেয়ালভার, পুত্তালভার, পৈকাইয়ালভার এবং নাথমুনি বলে একজন, তিনিও লিখেছিলেন বৈষ্ণব পোয়েট্রি। এই নামগুলো একটু বড় এবং মনে রাখাটা একটু কঠিন, বাট এগুলো একটু গো থ্রু করে যাওয়া ভালো, কারণ অনেক সময় কে কোন রাইটার, কোন লেখক বা কোন কবি কোনটা লিখেছিলেন অনেক সময় চলে আসে। পরবর্তীতে আসছে শৈব পোয়েট্রি, মানে শিবের উপাসকদের নিয়ে বা শিবের যারা ভক্ত তাদের সেই সমস্ত সাধুদের নিয়েও কিছু কবিতা লিখেছিলেন। সেইগুলো তারা হচ্ছেন তিরুমুলার, কারাইকাল আম্মাইয়ার। এনারা দুজন মেইনলি শৈব পোয়েট্রি লিখেছিলেন। এছাড়া আর একটা বিশেষ ধরনের পোয়েট্রি আছে, সেটা হচ্ছে তুতু পোয়েট্রি। তুতু পোয়েট্রি হচ্ছে এমন এক ধরনের কবিতা যেটা ভগবানের উদ্দেশ্যে বা কোনো আমাদের ভালোবাসার মানুষের উদ্দেশ্যে কোনো প্রেরিত বার্তা আমরা যখন কবিতা আকারে লিখি, মানে সঙ্গম সাহিত্যে যেগুলো কবিতার আকারে লেখা হয়েছে সেগুলোকে বলা হয় তুতু পোয়েট্রি। তো এইগুলো সমস্ত গেল কবিতার বিভাগ। গ্রামার, যে তামিল যে গ্রামার আছে সেটার নাম হচ্ছে তোলকাপ্পিয়াম। এটা খুব বিখ্যাত একটা বই, তামিল গ্রামার। এটাকে মনে রাখবে, এটা কারণ এটা খুব অনেক জায়গাতেই চলে আসে কোয়েশ্চেনে। এবার উলা লিটারেচার বলে এক ধরনের সাহিত্য চর্চা হতো, সেটা হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যে স্তুতি গান, ঠিক আছে, সেগুলোকে বলা হতো উলা লিটারেচার। অ্যাফোরিজম হচ্ছে নীতি বচন, যেমন আমাদের বাংলাতে খনার বচন আছে, নীতিমূলক বচন, সেই রকম সঙ্গম সাহিত্যেও ছিল, সেগুলোকে বলা হতো অ্যাফোরিজম। সঙ্গম সাহিত্যে দুটি বিখ্যাত এপিক বা মহাকাব্য হচ্ছে শিলাপ্পাদিকারম এবং মণিমেকালাই। এই দুটো কিন্তু বিখ্যাত দুটো মহাকাব্য। এরপরে আমরা যদি আসি বায়োগ্রাফিতে, তাহলে আমরা দেখতে পাবো আলভার ভাই পাভম, যে এই একটি বায়োগ্রাফি আছে যেগুলো কিনা বৈষ্ণব যে সমস্ত সাধুরা ছিল তাদের জীবনী নিয়ে লেখা হচ্ছে বিভিন্ন বায়োগ্রাফি। ডাইডাক্টিক লিটারেচার হচ্ছে উপদেশমূলক কিছু লিটারেচার ছিল সেইগুলো, যেমন তিরুভাল্লুভারের লেখা তিরুক্কুরল, এটা কিন্তু একটি উপদেশমূলক রচনা। তো এই টেবিলটা যদি আমরা একটু মাথায় রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে সঙ্গম সাহিত্য কতটা ভ্যারাইটির উপরে
কাজ করা হয়েছিল সঙ্গম সাহিত্যে। কত ধরনের লেখা সেখানে সেই সময় লেখা হয়েছিল প্রাচীন যুগে দক্ষিণ ভারতে। এরপর কন্নড় সাহিত্যে যদি আমরা আসি, তাহলে কন্নড় সাহিত্যের আর্লিয়েস্ট মানে সবচেয়ে প্রাচীনতম যদি কোনো বই হয় কন্নড় ভাষায়, সেটা হচ্ছে কবিরাজ মার্গ, যেটা সময়কাল 900 খ্রিস্টাব্দ। এবার কন্নড় সাহিত্যে কিছু পোয়েম বা কবিতা লেখা হয়েছিল, এছাড়া ছিল কিছু জৈন পুরাণ এবং জৈন রামায়ণ বলতে পারি আমরা, মানে জৈনদের রামের গল্প যেগুলো, ঠিক আছে। যেমন পোয়েম বা পোয়েট্রি লিখেছিলেন যারা, তারা হচ্ছেন পম্পা, পন্না, রান্না, এনারা ছিলেন কবি, কন্নড় ভাষায় লেখা কবি। কিছু জৈন পুরাণ আছে কন্নড় সাহিত্যে, যেমন একটা আছে তার মধ্যে আদি পুরাণ। এছাড়া আছে কিছু জৈন রামচন্দ্রকে নিয়ে লেখা গল্প, তার মধ্যে একটা হচ্ছে রামচন্দ্র চরিত পুরাণ। এরপর তেলেগু সাহিত্যে যদি আমরা আসি, তো তেলেগু মহাভারত, যেটা নান্নায়া লিখেছিলেন তেলেগু মহাভারত, এটাও কিন্তু তেলেগু সাহিত্যের মধ্যে পড়ছে। তাহলে আমরা ভাষা অনুযায়ী কিন্তু সঙ্গম সাহিত্য জানলাম, যেটা তামিল ভাষা কেন্দ্রিক একটি সাহিত্য, কন্নড় সাহিত্য জানলাম, তেলেগু সাহিত্য জানলাম। এরপরে যদি আমরা আসি ফরেন অ্যাকাউন্টসে, ফরেন অ্যাকাউন্টস মানে হচ্ছে বিদেশি লেখক বা যারা পরিব্রাজক ছিলেন, তারাও ভারত সম্পর্কে নানা কথা লিখে গেছেন। তাদের নানান বই থেকেও আমরা আমাদের ভারতীয় উপমহাদেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারি, প্রাচীন ভারতীয় ইতিহাসের অনেক সূত্র পাই। সেই জন্য ফরেন অ্যাকাউন্টস বা বিদেশি লেখকদের বিভিন্ন গ্রন্থও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। যেমন আমরা সকলেই জানি মেগাস্থিনিস যে ইন্ডিকা লিখেছিলেন, সেই ইন্ডিকা কিন্তু যে কোনোভাবেই হোক সেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ইন্ডিকা আমরা খুঁজে পাইনি। কিন্তু সেই ইন্ডিকা বইটার উপর ভিত্তি করে আরও অনেক লেখক ভারত সম্পর্কে লিখেছেন বা ভারত উপমহাদেশ সম্পর্কে লিখে গেছেন। যেমন কেসিয়াসও একজন গ্রিক লেখক, তিনি ইন্ডিকা নামে আরেকটি গ্রন্থ লিখেছিলেন, যেটা তিনি মেগাস্থিনিসের ইন্ডিকা থেকে অনেক রেফারেন্স কিন্তু নিয়ে বা ওখান থেকে রেফারেন্স পেয়ে তিনি লিখেছিলেন। তো কেসিয়াসের ইন্ডিকা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিদেশি লেখার মধ্যে পড়ে। এছাড়াও গ্রিক লেখকদের মধ্যে আরিয়ান, স্ট্র্যাবো, প্লিনি, এদের লেখা থেকেও আমরা ভারতীয় উপমহাদেশ সম্পর্কে জানতে পারি। পেরিপ্লাস মারিস ইরিথ্রাই নামে একটি গ্রন্থ আছে, যেটার লেখককে জানা যায় না, তবে এই গ্রন্থটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই গ্রন্থে রোমান সাম্রাজ্যের সাহায্যে ভারতীয় উপমহাদেশের বাণিজ্যের কথা তুলে ধরা হয়েছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইতিহাসের উৎস আমরা বলতে পারি। তো গ্রিক লেখকদেরকে ছাড়াও যদি আমরা চৈনিক লেখকদের কথায় আসি, যেমন ফাহিয়েন, হিউয়েনসাং, এছাড়া জিং, এনারা ভারত সম্পর্কে বা ভারতীয় উপমহাদেশ সম্পর্কে যা লিখে গেছেন ভারতে পরিব্রাজক হয়ে এসে, সেটা আমাদের তৎকালীন সময়ের একটা কিন্তু চিত্র তুলে ধরে আমাদের সামনে। আরবি ভাষায় লিখেছেন আরবি পণ্ডিত আল-বিরুনি, তার লেখা ভীষণ গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে কিতাবুল হিন্দ, এছাড়া তহকিকি হিন্দ আছে। এগুলোতে থেকে আমরা তৎকালীন সময়ের অনেক কিছু জানতে পারি। আল-বিরুনি গুপ্ত যুগে এসেছিলেন এবং তার লেখা থেকে গুপ্ত যুগের নানান অজানা কথা এবং নানান তথ্য আমরা পাই। এছাড়া সুলেমান নামে একজন পরিব্রাজক এসেছিলেন, তার বিভিন্ন লেখা থেকে, অ্যাকাউন্ট থেকে আমরা কিন্তু জানতে পারি। তো সেকুলার লিটারেচারের মধ্যে এই এতগুলো ভাগ পড়ছে। এবার একটা লিস্ট আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, যেখানে লেখকের নাম কি এবং তারা কি লিখেছিলেন, তার বইটার নাম কি ছিল, এবং যেগুলো থেকে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের কথা জানতে পারি, যেগুলো প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান একটি, সেগুলোর একটা লিস্ট আমি দিয়ে দেবো। সেই লিস্টটা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, এবং এটা গো থ্রু করে যাওয়া বা পড়ে যাওয়া কোন লেখকের লেখা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় ডাইরেক্ট কোয়েশ্চেনও কিন্তু চলে আসে। তো এই সমস্ত কিছু লিটারারি সোর্সেসের মধ্যে পড়ে, এবং লিটারারি সোর্সেসের মেনলি সেকুলার লিটারেচারের মধ্যে পড়ে। তো আমরা সেকুলার লিটারেচার বা ধর্মনিরপেক্ষ সাহিত্য এবং ধর্মীয় সাহিত্য দুটোই জেনে নিলাম। এবার এই সাহিত্যগত উপাদানের জানতে গেলে কিছু কিছু বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। যেমন এই যে সমস্ত সাহিত্যগত উপাদানে যে সমস্ত বইয়ের কথা আমরা জানলাম, সেগুলো কোন ভাষায় লেখা, এবং সেই সমস্ত ভাষাগুলোর মধ্যে কোন ভাষাটা আগে প্রচলিত ছিল, কোন ভাষাটা তার পরে এসছে, কোনটা প্রাচীনতর, কোনটা নবীনতর, এইগুলো জানাটাও একটা আউটলুক জেনে রাখাটা জরুরি। তো
এই লিস্টটা যদি আমরা ফলো করি তাহলে আমরা দেখতে পাবো যে ক্রোনোলজি অনুযায়ী মানে সময়কাল অনুযায়ী যদি আমরা দেখি তাহলে ব্রাহ্মী ও খরষ্টি একদম প্রাচীন, মানে প্রথমেই যেটা ছিল ব্রাহ্মী ও খরষ্টি। তো ব্রাহ্মী ও খরষ্টির মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে খরষ্টি যে ভাষাটা সেটা ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয়, আর ব্রাহ্মী যেটা সেটা বাঁ দিক থেকে ডান দিকে লেখা হয়। আমরা যেমন এখন বাঁ দিক থেকে ডান দিকে আমাদের রাইটিং ফ্লো হয় বাঁ দিক থেকে ডান দিকে, সেটা সেভাবে লেখা হতো ব্রাহ্মীতে, আর খরষ্টিতে লেখা হতো ডান দিক থেকে বাঁ দিকে, জাস্ট উল্টোটা করা হতো। তো তারপরে প্রাকৃত ভাষা আসে, এবং দক্ষিণ ভারতের দিকে প্রথমেই ব্রাহ্মী থেকে আস্তে আস্তে তামিল ব্রাহ্মী মিলিয়ে একটা ভাষা আসে, তারপর আস্তে আস্তে সংস্কৃত উত্তর ভারতের সাথে সাথে দক্ষিণ ভারতেও প্রচলিত হতে শুরু করে, এবং সংস্কৃত আসার সাথে সাথে সংস্কৃত এবং প্রাকৃত মিলে সংস্কৃত এবং প্রাকৃতের একটি মিশ্র ভাষা চালু হতে শুরু করে। এইভাবে যদি আমরা দেখতে থাকি তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমে ব্রাহ্মী বা খরষ্টি, তারপর প্রাকৃত, তামিল ব্রাহ্মী, তারপর সংস্কৃত, তারপর সংস্কৃত ও প্রাকৃতের একটি মিশ্র ভাষা, তারপর তুলু ভাষা বা কন্নাড়া ভাষা যেটা দক্ষিণ ভারতে কন্নড় অঞ্চলে কর্ণাটক অঞ্চলে প্রচলিত আছে, তারপর তামিল, দেবনাগরী, তারপর মারাঠি বা ওড়িয়া ভাষাটা আসলো, এবং ওই সমসাময়িক সময়ে বাংলা, আসামি এই ভাষাগুলো আস্তে আস্তে উৎপত্তি হতে শুরু করলো। হিন্দি অনেক নবীনতর ভাষা যদি আমরা দেখতে পাই ক্রোনোলজি অনুযায়ী, এবং গুজরাটি, মালায়ালাম এগুলোও কিন্তু হিন্দির মতোই নবীনতর ভাষা, অনেক পরবর্তীকালে তৈরি হয়েছে বা আবিষ্কার হয়েছে এই ভাষাগুলো। তো ভাষার ক্রোনোলজিটা আমরা যদি জেনে নিই যে কোন ভাষাটা আগে প্রচলিত ছিল কোনটা পরের ভাষা, তাহলে কিন্তু আমাদেরই সুবিধা হবে। এবং ভাষার সময়কালটা জানার সাথে সাথে এটাও জানাটা একটু জেনে রাখা ভালো, সেটা হচ্ছে কোন কোন গ্রন্থ কোন কোন ভাষায় লেখা হয়েছে তার একটা লিস্ট এখানে দিয়ে দিচ্ছি। যেমন সংস্কৃত ভাষায় অষ্টাধ্যায়ী, মহাভাষ্যর যে মহাভাষ্য সেটা, বুদ্ধচরিত, এছাড়া প্রজ্ঞাপারমিতা, সদ্ধর্ম পুণ্ডরিকা, বৃত্তি, অবচূর্ণী এগুলো সব সংস্কৃত ভাষায় লেখা। অপরদিকে প্রাকৃত ভাষায় গাথা সপ্তশতী, প্রাকৃত প্রকাশ, পৌমাচারু, নির্ঝুতি এগুলো সব প্রাকৃতে লেখা। পালিতে লেখা দশরথ জাতক, মহাবংশ, দীপবংশ, মিলিন্দ পঞ্চহ এগুলো। আসলে নেট বা সেটে কনসেপ্ট বেসড কোয়েশ্চেন্স থাকে, তো সেক্ষেত্রে কনসেপ্টগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে একটু যে কোনটা কোন ভাষায় লেখা, সব তো জানা সম্ভব নয় কোনটা কোন ভাষায় লেখা, কারণ প্রাচীন ভারতের যে ঐতিহাসিকের যে উপাদানটা সেই উপাদানগুলো অনেকটা ভাস্ট, সব জানা সম্ভব না। যতটুকু জানা সম্ভব ততটুকু জেনে রাখলে আনসারগুলো করতে অনেক সুবিধা হয়। তো কোনটা কোন ভাষায় লেখা বই সেটা একটু গো থ্রু করে গেলে আমার মনে হয় সুবিধা হবে। এখানে লিস্ট দেওয়া আছে, আপনারা গো থ্রু করে যেতে পারেন। অনেক সময়ই স্টুডেন্টদের মধ্যে কনফিউশন থাকে কোনটা বৌদ্ধ গ্রন্থ আর কোনটা জৈন গ্রন্থ। তো কোনটা কোনটা বৌদ্ধ গ্রন্থ আর কোনটা কোনটা জৈন গ্রন্থ তার একটা ডিভাইডেশন এবং একটা লিস্ট এখানে আমি দিয়ে দিলাম। এই লিস্টটা একবার দেখে যাওয়া ভালো। যেমন বৌদ্ধ গ্রন্থের মধ্যে পড়ছে ললিত বিস্তার, ত্রিষষ্ঠী শলাকা পুরুষচরিত, দশরথ জাতক, জাতক, মিলিন্দ পঞ্চহ। জৈন গ্রন্থের মধ্যে পড়ছে প্রবন্ধ চিন্তামণি, পৌমাচারু, ভগবতী সূত্র, নন্দী সূত্র এইগুলো। এই লিস্টটা একবার করে গো থ্রু করে গেলে সুবিধা হয়। তো এই সমস্ত কিছুই গেল সাহিত্যগত উপাদান। সাহিত্যগত উপাদানের পরে যেটা আমরা পাই সেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, যেটা গত পর্বেই আলোচনা করেছিলাম। ইতিহাসের সূত্র কোথা থেকে আমরা পাই সেখানেই আমরা বলেছিলাম যে একটা হচ্ছে সাহিত্যের বিভিন্ন বই থেকে, এছাড়া আর একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক বিভিন্ন উপাদান থেকে। তো এই প্রত্নতাত্ত্বিক যে সমস্ত উৎসগুলো বা আর্কিওলজিক্যাল সোর্সেসগুলো সেগুলো কী কী? প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো হচ্ছে স্কাল্পচার্স, কয়েন্স, ইনস্ক্রিপশন, আর্টফ্যাক্টস, মনুমেন্টস এইগুলো। স্কাল্পচার্স মানে যদি কোনো ভাস্কর্য পাওয়া যায়, সেটা কোনো মূর্তি হতে পারে, সেগুলো যদি পাওয়া যায় সেগুলো যদি মাটি খুঁড়ে আমরা পাই সেগুলো কিন্তু তাহলে আর্কিওলজিক্যাল সোর্সেসের মধ্যে পড়ছে। তারপর আছে কয়েন্স বা মুদ্রা। মুদ্রাগুলোর থেকে তৎকালীন সময়ের অনেক কিছু আমরা জানতে পারি। কি জানতে পারি সেটা আসছে আস্তে আস্তে। তো মুদ্রা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উৎস। ইনস্ক্রিপশন মানে কোনো লেখা,
যে কোনো লেখো সেইগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক উৎসের মধ্যে পড়ছে। আর্টফ্যাক্টস মানে হাতে তৈরি যে কোনো জিনিসপত্র, সেটা হতে পারে পটারি মানে মাটির পাত্র যেগুলো প্রাচীনকালে ব্যবহার করা হতো, পাথরের পাত্র, যে কোনো পাত্র যেগুলো হাতে তৈরি করা হয় সেগুলোই হচ্ছে আর্টিফ্যাক্টসের মধ্যে পড়ে। টেরাকোটার জিনিসপত্র সেগুলো আর্টিফ্যাক্টসের মধ্যে পড়ে। এছাড়া মনুমেন্টসের গায়ে খোদাই করা কোনো জিনিস যদি আমরা সেগুলোকে পর্যালোচনা করি এবং দেখতে পাবো, তাহলে সেখানে ইতিহাসের কোন সময় সেটা তৈরি, তো মনুমেন্টসগুলো থেকেও আমরা ইতিহাসের নানা উৎস পাই। তো এগুলোও কিন্তু আর্কিওলজিক্যাল সোর্সেসের মধ্যে পড়ছে। এবার এই সমস্ত আর্কিওলজিক্যাল সোর্সেসগুলোকে ভালো করে পর্যালোচনা করলে তবেই আমরা জানতে পারি, সেগুলোকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে তবেই আমরা তার থেকে ঐতিহাসিক উৎস জানতে পারি। এবার এই আর্কিওলজিক্যাল সোর্সগুলোকে ভালোভাবে পর্যালোচনা করার বিভিন্ন বিদ্যা বা বিভিন্ন ধরনের গবেষণা আছে। যেমন প্রাচীন লেখা নিয়ে যে সমস্ত মানে কোনো কিছুতে খোদাই করা যে লেখাগুলো, সেইগুলো নিয়ে যে বিদ্যা বা সেগুলো পর্যালোচনা করা, বিশ্লেষণ করা, গবেষণা করে তার সময়কাল বের করা, সেই যে বিদ্যাটা তাকে বলা হয় এপিগ্রাফি। এবারে এপিগ্রাফির মধ্যে কিন্তু ম্যানুস্ক্রিপ্টসও পড়ে, ইনস্ক্রিপশনও পড়ে। ম্যানুস্ক্রিপ্ট আর ইনস্ক্রিপশন এই দুটোর মধ্যে পার্থক্যটা জেনে রাখা খুব জরুরি, অনেক সময়ই অনেকে গুলিয়ে ফেলে। তো ম্যানুস্ক্রিপ্ট আর ইনস্ক্রিপশনের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে, ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে লেখা হয় হাতে, হস্তাক্ষরে লেখা হয়, এবং এটা সাধারণত কাগজ, কোনো গাছের ছাল, গাছের পাতা, আগেকার দিনে যেমন প্রাচীনকালে তাল পাতার উপরে লেখা হতো। তো এই ধরনের জিনিস যেগুলো হাতে হ্যান্ড রিটেন যেগুলো, সেগুলোকে বলা হয় কিন্তু ম্যানুস্ক্রিপ্ট। আর ইনস্ক্রিপশন হচ্ছে কোনো শক্ত শক্তিশালী মানে যে ধরনের জিনিস সহজে ক্ষয় হয় না, যেমন কোনো পাথর বা কোনো ধাতব প্লেটের উপরে যেগুলো খোদাই করে লেখা হচ্ছে, সেগুলোকে বলা হয় ইনস্ক্রিপশন। এবার এই ইনস্ক্রিপশন আর ম্যানুস্ক্রিপ্ট দু ধরনের জিনিসকেই যাচাই করে বিশ্লেষণ করে পরীক্ষা নিরীক্ষা করার যে বিদ্যা, সেটাকে বলা হয় এপিগ্রাফি। এবার কোনো ইনস্ক্রিপশনে বা কোনো ম্যানুস্ক্রিপ্টে কী ভাষা ব্যবহার করা হয়েছে, তার হরফটা কী, সেটা কোন ভাষার এবং কোন হরফে লেখা, সেইগুলো যারা গবেষণা করেন তাদেরকে মানে সেই বিদ্যাটাকে বলা হয় পালেওগ্রাফি। তো পালেওগ্রাফি, এপিগ্রাফি দুটো আলাদা জিনিস, দুটোই লেখা নিয়ে আলোচনা করে। একটা হচ্ছে ওই লেখাটা সম্পর্কে বিশ্লেষণ করছে, লেখাটা কার উপর লেখা হয়েছে, কোন সময়ের লেখা, সেটাকে বিশ্লেষণ করছে। আর একটা হচ্ছে লেখাটার ভাষাটাকে নিয়ে আলোচনা করছে, লেখাটা নিয়ে যেটা কত সময় আগের লেখা, সেগুলো নিয়ে যারা গবেষণা করছেন সেটা হচ্ছে এপিগ্রাফি। এবং ওই লেখাটার কি ভাষায় লেখা, তার লিপিগুলো কোথা থেকে এসছে, সেই লিপিগুলোর বিবর্তন কিভাবে হয়েছে, কোন স্ক্রিপ্টে লেখা হয়েছে, কোন হরফে লেখা হয়েছে, সেগুলো নিয়ে যারা আলোচনা করেন তাদেরকে বলা হয়, সেই বিদ্যাটাকে বলা হয় পালেওগ্রাফি। মুদ্রা নিয়ে যারা গবেষণা বা পরীক্ষা নিরীক্ষা চালান তাদেরকে বলা হয় নিউমিসম্যাটিক্স, সেই বিদ্যাটাকে বলা হয় নিউমিসম্যাটিক্স, এবং যারা এটা করেন তাদেরকে বলা হয় নিউমিসম্যাটিক্স। এছাড়াও আর্কিওলজিক্যাল সোর্সেসের ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করা হয়, যেগুলো হাতে কলমে করা কিছু পদ্ধতি, যে এই স্টাডিগুলোতে তো স্টাডি করা হচ্ছেই, তাছাড়াও কিছু পদ্ধতি অবলম্বন করা হয়। তাদের মধ্যে একটা হচ্ছে এক্সক্যাভেশন আর একটা হচ্ছে এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশন কি, হঠাৎ কোনো একটা জিনিস যদি মাটি খুঁড়ে পাওয়া যায় বা আবিষ্কার করা হয়, সেটাকে বলা হয় এক্সপ্লোরেশন। অজান্তে কোনো জিনিস আবিষ্কার করাকে সেটা এক্সপ্লোরেশন বলা হয়। আর এক্সক্যাভেশন হচ্ছে যখন মাটি খুঁড়ে খনন কার্য চালিয়ে কোনো বস্তু উদ্ধার করা হয়, কোনো জিনিস খুঁড়ে বের করা হয়, সেটাকে বলা হয় এক্সক্যাভেশন। যেমন এক্সক্যাভেশনের মাধ্যমে আমরা যে পটারি বা মাটির পাত্র, মৃৎপাত্র পেয়ে থাকি, কয়েন পেয়ে থাকি, বিভিন্ন প্রাচীনকালে ব্যবহৃত যন্ত্রপাতি পেয়ে থাকি, শিল্ডস পেয়ে থাকি, সেইগুলো কিন্তু সমস্ত কিছু এক্সক্যাভেশনের ফলেই পাওয়া যায়, মানে মাটি খুঁড়ে পাই আমরা। তো এই এক্সক্যাভেশনের মধ্যে কিন্তু কয়েন, পটারি, টুলস, সিলস, এই প্রাপ্ত জিনিসগুলোকে এক্সক্যাভেশন করেই পাওয়া যায়। এবার এই এক্সক্যাভেশনকে বা খনন কার্যকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। হরাইজন্টাল অনেকটা বড় এরিয়া জুড়ে আমরা যখন খনন কার্য চালাই, সেই অঞ্চলের
ওপরের মাটির ওপরের লেয়ারটা খুঁড়ে আমরা যে খনন কার্য চালাই সেটাকে বলা হয় হরাইজন্টাল, কারণ অনেকটা এরিয়া কভার করে আমরা খনন কার্যটা চালাচ্ছি। আর ভার্টিক্যাল হচ্ছে উল্লম্বভাবে, মানে যখন অল্প কিছু অঞ্চলের মধ্যে মাটির গভীরে খুঁড়ে খনন কার্য চালিয়ে আমরা কিছু জিনিস উদ্ধার করার চেষ্টা করছি, সেইটাকে বলা হয় কিন্তু ভার্টিক্যাল এক্সক্যাভেশন। একটা হচ্ছে অঞ্চলটা অনেকটা জুড়ে করা হচ্ছে যেটা হরাইজন্টাল, আর একটা হচ্ছে গভীরতা বেশি নিয়ে কাজ করা হচ্ছে, মানে অনেক বেশি মাটির গভীরে মাটি খুঁড়ে কাজ করা হচ্ছে। হরাইজন্টালে কিন্তু মাটির গভীরে বিশেষ যাওয়া হয় না, খুব বেশি গভীর করা হয় না খনন কার্য, কিন্তু ভার্টিক্যালের ক্ষেত্রে, ভার্টিক্যাল এক্সক্যাভেশনের ক্ষেত্রে মাটির অনেক গভীরে খুঁড়ে জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করা হয়। তো এক্সক্যাভেশনকে এই দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। এইটা ছাড়াও আরও এক ধরনের আর্কিওলজি আছে যেটাকে বলা হয় মেরিন আর্কিওলজি। মেরিন আর্কিওলজি হচ্ছে মাটির নিচে যেমন আমরা এগুলো খুঁড়ি, সেই রকম সমুদ্রের নিচে কোনো সভ্যতার ধ্বংসাবশেষ আছে কি না সেই বিষয়ে পর্যালোচনা গবেষণা করার জন্য যে বিদ্যাটা বা যে ধরনের সায়েন্স অ্যাপ্লাই করা হয় সেটাকে বলা হয় মেরিন আর্কিওলজিক্যাল সোর্সেসগুলোর মধ্যে প্রথমে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ইনস্ক্রিপশন, মানে লেখগুলো তাদের ধরনগুলো কী কী সেগুলো আমরা জানবো। এবার এই লেখগুলোর ধরন অনুযায়ী এই ইনস্ক্রিপশনগুলোকে মোটামুটি 8টা ভাগে ভাগ করা যেতে পারে। কী কী সেগুলো? কমার্শিয়াল ইনস্ক্রিপশন, রিলিজিয়াস ইনস্ক্রিপশন, ইউলজিস্টিক ইনস্ক্রিপশন, ভোটিভ, কমেমোরেটিভ, লিটারেরি, ডোনেটিভ এবং ডেডিকেটিভ। কমার্শিয়াল ইনস্ক্রিপশন হচ্ছে যে সমস্ত লেখগুলো বা যে সমস্ত ইনস্ক্রিপশনগুলোকে ব্যবহার করা হতো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। যেমন হরপ্পা সভ্যতার সময় বেশ কিছু শিলস পাওয়া যায় যেগুলোর উপরে বিভিন্ন সিম্বলস খোদাই করা ছিল, সেই ধরনের ইনস্ক্রিপশনগুলোকে কিন্তু বলা হয় কমার্শিয়াল ইনস্ক্রিপশন। এছাড়াও আরও কোনো যদি লেখো যেগুলো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে ব্যবহার করা হতো, যেগুলোকে খোদাই করে রাখা ছিল, সেগুলোকেও এই কমার্শিয়াল ইনস্ক্রিপশনের মধ্যে ফেলা যায়। রিলিজিয়াস ইনস্ক্রিপশন হচ্ছে ধর্মীয় উদ্দেশ্যে যে সমস্ত লেখগুলো খোদাই করা হতো, যেমন অশোকের অনেক লেখ আছে যেগুলো বৌদ্ধ ধর্ম সম্পর্কে উল্লিখিত, সেইগুলো হচ্ছে রিলিজিয়াস ইনস্ক্রিপশন। ইউলজিস্টিক হচ্ছে প্রশস্তিমূলক, কোনো রাজা, সম্রাট বা কোনো ধনী ব্যক্তি সম্পর্কে যদি কোনো প্রশস্তিমূলক লেখ উৎকীর্ণ করা হয়ে থাকে সেগুলোকে বলা হয় ইউলজিস্টিক ইনস্ক্রিপশন। ভোটিভ হচ্ছে কোনো প্রতিশ্রুতি রক্ষামূলক লেখ, কোনো একটা বিষয়ে কোনো রাজা বা কোনো সম্রাট যদি কোনো বিষয়ে প্রতিশ্রুতি উনি রক্ষা করলেন, সেটা সাম্রাজ্য জয়ের ক্ষেত্রেও হতে পারে বা অন্য কোনো ক্ষেত্রে হতে পারে, সেই প্রতিশ্রুতি রক্ষা করার পর তিনি যদি কোনো লেখ বা ইনস্ক্রিপশন লিখে থাকেন সেগুলোকে বলা হয় ভোটিভ ইনস্ক্রিপশন। কমেমোরেটিভ ইনস্ক্রিপশন হচ্ছে রাজ পরিবারে কারোর জন্ম হলো, কোনো রাজার মৃত্যু হলো, সেগুলো সম্পর্কে যখন কোনো শিলাতে বা কোনো ধাতব পাত্রের উপরে খোদাই করে লেখা হয়ে থাকে সেগুলোকে বলা হয় কমেমোরেটিভ ইনস্ক্রিপশন। এছাড়া লিটারেরি ইনস্ক্রিপশন আছে, কোনো লেখ যদি কোনো সাহিত্য রস সম্বন্ধীয় যদি কোনো লেখ হয়, সেটা পোয়েট্রি হতে পারে, নাটক হতে পারে, যা কিছু যে সেগুলো যদি খোদাই করে লেখা হয় সেটাকে বলা হয় লিটারেরি ইনস্ক্রিপশন। ডোনেটিভ ইনস্ক্রিপশন মানে হচ্ছে কোনো কিছু কেউ দান করেছে, সেটা কোনো ধনী ব্যক্তি বা কোনো রাজা কাউকে কোনো জায়গা দান করেছে বা কোনো ধনী ব্যক্তি কাউকে কিছু দান করেছে, সেগুলো যদি লিপিতে উৎকীর্ণ করা থাকে, কোনো জিনিসে খোদাই করে লেখা থাকে, সেটাকে বলা হয় ডোনেটিভ। আর ডেডিকেটিভ হচ্ছে উৎসর্গ করা, কাউকে কোনো কিছুকে উৎসর্গ করে লেখা কোনো জিনিস উৎসর্গ করে লেখা কোনো ইনস্ক্রিপশনকেই বলা হয় ডেডিকেটিভ ইনস্ক্রিপশন। এক্ষেত্রে আর একটা বিষয় উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট কিন্তু বিভিন্ন ধরনের হয়, মানে লেখার ধরন। কোনো কোনো লেখা ডান দিক থেকে বাঁ দিকে শুরু হয়, আবার কোনো কোনো লেখা বাঁ দিক থেকে ডান দিকের দিকে যায়, মানে ডিরেকশনটা। যেমন আমরা বর্তমানে এখন বাংলা টাংলা বা ইংলিশ যেমন লিখি, আমরা কেমন লিখি, আমরা বাঁ দিক থেকে ডান দিকে লিখি। আবার কোনো কোনো ল্যাঙ্গুয়েজে ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয়, যেমন আমরা যদি আরবিকে যাই, আরবিকের ক্ষেত্রেও দেখা যাবে ডান দিক থেকে বাঁ দিকে লেখা হয়, ফ্লোটা ডান দিক থেকে বাঁ দিকে যায়। তেমন খরষ্টি বলে একটি স্ক্রিপ্ট ছিল, যে স্ক্রিপ্টটা ওরকম ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। ব্রাহ্মী স্ক্রিপ্ট আবার বাঁ দিক থেকে ডান দিকে লেখা হয়। এবার এই সমস্ত ইনস্ক্রিপশনগুলোর কাল নির্ণয়ের ক্ষেত্রে, মানে কোন সময় সেটা লেখা হয়েছে সেটা জানার জন্য দুটো জিনিস জানাটা হচ্ছে দরকার। সেটা হচ্ছে প্রাচীনকালে কিছু অব্দ বা সাল প্রচলিত ছিল, যেমন শকরা যখন তাদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলো তখন তারা শকাব্দ প্রচলন করলো। আবার বিক্রম এরা বা বিক্রমাব্দ বলে একটা
সময় প্রচলিত ছিল, সেটা 58 খ্রিস্টপূর্বাব্দে। তো এটা যদি আমরা দেখি যে এই কোন অব্দটাকে কত খ্রিস্টাব্দ বলা হয় সেটা একটু জেনে রাখা জরুরি। যেমন আমরা যদি দেখি যে বিক্রমাব্দ শুরু হচ্ছে 58 খ্রিস্টপূর্বাব্দে, আর আমাদেরকে যদি জানতে চাওয়া হয় যে 180 বিক্রমাব্দ মানে কত খ্রিস্টাব্দ, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 58 খ্রিস্টপূর্বাব্দ মানে 1 বিক্রমাব্দ, মানে 58 খ্রিস্টপূর্বাব্দ থেকে বিক্রমেরা শুরু হচ্ছে, তার মানে 58 খ্রিস্টপূর্বাব্দ ইজ ইকুয়ালস টু 1 বিক্রমাব্দ। তার মানে 180 বিক্রমাব্দ মানে আমাকে ওই 58 খ্রিস্টপূর্বাব্দ ওই সময়কালটাকে বাদ দিতে হচ্ছে 180 বিক্রমাব্দ থেকে, যেহেতু আমি ওটাকে খ্রিস্টাব্দে নিয়ে যাব। তো 180 খ্রিস্টপূর্বাব্দ 180 বিক্রমাব্দ, তার মানে 180 থেকে 58 খ্রিস্টপূর্বাব্দ যদি আমরা মাইনাস করে দিই তাহলে দাঁড়ায় 122। তার মানে 180 বিক্রমাব্দ সমান সমান 122 খ্রিস্টাব্দ। এখানে দেখতে হবে যে বিক্রমাব্দ মানে যেহেতু ওটা খ্রিস্টপূর্বাব্দ, মানে বিক্রমাব্দ শুরুই হচ্ছে 58 খ্রিস্টপূর্বাব্দে, তাই জন্য কিন্তু আমরা ওটা 180 থেকে বিয়োগ দিলাম। এবার যদি আসি শকাব্দ, শকাব্দ শুরু হচ্ছে 78 খ্রিস্টাব্দে, 78 খ্রিস্টাব্দ সমান সমান 1 শকাব্দ। তাহলে যদি কেউ জিজ্ঞাসা করে যে 180 শকাব্দ মানে কত খ্রিস্টাব্দ, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা 180-র সাথে ওই যে 78টা খ্রিস্টাব্দ, যেহেতু ওটা খ্রিস্টাব্দ হয়ে গেছে, মানে খ্রিস্টাব্দ শুরু হয়ে গিয়ে 78 বছর চলে গেছে, সেই জন্য 180-র সাথে 78 আমরা যোগ করব, অ্যাডিশন করে দাঁড়াবে যেটা 258। তার মানে 258 খ্রিস্টাব্দ, তার মানে 180 শকাব্দ মানে 258 খ্রিস্টাব্দ। এই ক্যালকুলেশনটা একটু মনে রাখতে হবে। সেম ওয়েতে যদি অন্য কোনো এরা বা অন্য কোনো সময় জানা যায় এবং সেক্ষেত্রে যদি আমাদেরকে বের করতে হয়, ডেট ব্যাক করতে হয় বা সেই খ্রিস্টাব্দ অনুযায়ী সেগুলোকে যদি জানতে হয়, তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশনটা বের করতে পারি। এবার এই ইনস্ক্রিপশনগুলো কিভাবে আমাদেরকে ইতিহাসের উৎস যোগান দেয়। প্রথমত তো সেই ইনস্ক্রিপশনগুলোতে সময়কাল লেখা থাকলে আমরা খুব সহজেই ক্যালকুলেট করতে পারি যেটা সেটা কত খ্রিস্টাব্দ, এখনকার হিসেবে সেটা কত বছর আগের ঘটনা। দ্বিতীয়ত যে জিনিসের উপরে ইনস্ক্রিপশনটা তৈরি হয়েছিল সেই জিনিসটাকে, বা সেটা যদি কোনো ধাতব প্লেট হয় বা কোনো পাথর হয়, সেটাকে আমরা কোন জায়গা থেকে পাচ্ছি, তার থেকেও আমরা জানতে পারছি যে সেই জায়গায় সেই সময় সেই রাজা রাজত্ব করতো বা সেই সময় সেই জায়গার মানুষের জীবনযাপন এরকম ছিল। সাথে সাথে ধাতব পাত্রের উপরে যদি হয় তাহলে সেখানে সেই সময় সেই ধাতু ব্যবহার হতো, এটা সম্পর্কে আমরা জানতে পারছি। আবার কখনো কখনো যেখানে ইনস্ক্রিপশনগুলো খোদাই করা হয়েছে বা লেখা হয়েছে সেই জায়গাতে না পাওয়া গিয়ে অনেকটা দূরে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু যে রাজা বা যিনি ওই লেখটা খোদাই করেছেন তার যে সাম্রাজ্য কতটা দূর বিস্তৃত ছিল সেটা সম্পর্কেও কিন্তু একটা আন্দাজ আমরা পেতে পারি। অনেক ইতিহাসের অনেক অজানা দিক আমাদের সামনে তুলে ধরা যায় এই নিউমিসম্যাটিক ইনস্ক্রিপশনের মধ্যে দিয়ে। কোনো কোনো রাজবংশের বংশ যে তালিকা থাকে সেই বংশলতিকায় কিন্তু কোনো কোনো রাজার নাম নাও থাকতে পারে, কারণ তারা সরাসরি হয়তো সাম্রাজ্যে আসেননি বা সরাসরি হয়তো সেই রাজার রাজসিংহাসনে বসেননি, সেই জন্য তাদের নাম নাও থাকতে পারে। এখানে একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন যদি রামগুপ্ত বা স্কন্দগুপ্তের কথা বলা যায়, অনেক ক্ষেত্রে কিন্তু স্কন্দগুপ্ত বলে যে একজন রাজা ছিলেন গুপ্ত আমলে, তার কথা কিন্তু অনেক জায়গাতে তাদের বংশলতিকায় কিন্তু নেই, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন স্ক্রিপ্ট থেকে আমরা কিন্তু জানতে পেরেছি যে রামগুপ্ত নামে একজন রাজা কিন্তু রাজত্ব করেছিলেন গুপ্ত সাম্রাজ্যে। তো এইগুলোও কিন্তু আমরা বিভিন্ন লেখ থেকে জানতে পারি। অনেক অজানা দিক আমাদের চোখের সামনে কিন্তু উদ্ভাসিত হয়ে উঠতে পারে। আবার লিটারারি ইনস্ক্রিপশন থেকেও আমরা জানতে পারি সেই সময় কী ধরনের সাহিত্য চর্চা হতো, সেই সময় কী শিল্পকলা চর্চা করা হতো, এগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি, বুঝতে পারি। সেই সময়কার সংস্কৃতি এবং এই সময়কার সংস্কৃতির মধ্যে ডিফারেন্সিয়েট করা সেটাও বোঝা যায় এবং জানা যায়। আমরা আমাদের সংস্কৃতিকে অনেকটা সময় তুলে ধরতে পারি কিন্তু এই ইনস্ক্রিপশনগুলোর মাধ্যমে। এর পরবর্তীকালে যে সোর্সটা আসছে আর্কিওলজিক্যাল সোর্স, সেটা হচ্ছে কয়েন। এবার কয়েন নিয়ে যারা চর্চা করেন বা গবেষণা করেন, যে বিদ্যাটার মাধ্যমে এটা করা হয় সেটাকে বলা হয় নিউমিসম্যাটিক্স।
এবার কয়েনের আদান প্রদানের মাধ্যমে শুধুমাত্র যে সেই সময়কার ব্যবসা বাণিজ্য জানতে পারা যাচ্ছে তাও না, কয়েনে অনেক সময় একদিকে রাজার ছবি খোদাই করা, অপরদিকে কোনো দেবতা বা দেবীর ছবি খোদাই করা থাকতো। এর থেকে আমরা সেই সময়ের মানুষের কী ধরনের রিলিজিয়নে তারা বিশ্বাস করতেন, তাদের বিশ্বাস কী ছিল, এগুলো সম্পর্কেও জানতে পারছি। একটা রিচ হিস্টোরিক্যাল একটা আভাস আমরা পাচ্ছি। সাথে সাথে মেট্রোলজি বলে নিউমিসম্যাটিক্সের একটা ভাগ আছে, সেটা কয়েনের ওজন কতটা, কয়েনে কতটা পরিমাণ ধাতু ব্যবহার করা হয়েছে, এইগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করে সেই সময়কার অর্থনৈতিক অবস্থাও বিচার বিশ্লেষণ করা যায়। যেমন গুপ্ত যুগে আমরা সবাই জানি খুবই সমৃদ্ধ একটি সাম্রাজ্য ছিল এবং সেই সময় স্বর্ণ মুদ্রা ভীষণভাবে প্রচলিত হয়েছিল। কিন্তু গুপ্ত আমলের শেষের দিকে, মানে স্কন্দগুপ্তের রাজত্বের পরবর্তীকালে যদি আমরা সেই সময়কার যে সমস্ত মুদ্রা পাওয়া গেছে সেগুলো বিশ্লেষণ করে দেখা গেছে সেখানে স্বর্ণ মুদ্রার পরিমাণ অনেক কমে এসেছে, স্বর্ণ মুদ্রার যে উচ্চ মান, সেই উচ্চ মানও অনেক কমে গেছে, নিকৃষ্ট মানের মুদ্রা তৈরি হয়েছে। এখানে এটা দিয়ে বোঝা যায় কি, যে গুপ্তযুগের প্রথম দিকে যতটা সমৃদ্ধি ছিল শেষের দিকে আস্তে আস্তে কিন্তু গুপ্তযুগের সমৃদ্ধি কমে আসতে থাকে। এবার কোন রাজার শাসনকালে বা কোন সাম্রাজ্যের শাসনকালে কী ধরনের মুদ্রা বেশি প্রচলিত ছিল সেটা দেখলেও আমরা জানতে পারি সেই সময়ে কোন কোন ধাতু প্রচলিত ছিল। যেমন একটা চার্ট এখানে দেওয়া হচ্ছে, যেমন গ্রিক রাজারা রূপো, বিলন, নিকেল এই ধরনের মুদ্রার প্রচলন করেছিলেন। এবার বিলন মানে হচ্ছে একটি সংকর ধাতু, তামা এবং রূপোর একটি সংকর ধাতু হচ্ছে বিলন। তার মানে আমরা এটা থেকে জানতে পারি যে এই ধাতুটা তখন আবিষ্কার হয়ে গিয়েছিল, মানে তখন সংকর ধাতুর প্রচলন ছিল। কুষাণ যুগে আমরা স্বর্ণমুদ্রা, তামার মুদ্রা এগুলোর প্রচলন দেখতে পারি। গুপ্ত যুগের স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার প্রচলন দেখতে পারি। দক্ষিণ ভারতের চোল সাম্রাজ্যে স্বর্ণমুদ্রা এবং তামার মুদ্রার খুব প্রচলন ছিল। সাতবাহন সাম্রাজ্যে ছিল রূপার মুদ্রা এবং তামার মুদ্রা। ইক্ষ্বাকু বংশে লিড নামে একটি যে ধাতু আছে সেই ধাতু দিয়ে মুদ্রা তৈরি খুব প্রচলিত ছিল। দক্ষিণ ভারতে পাণ্ড্য রাজাদের তামার মুদ্রা খুব প্রচলিত করেছিলেন। গুর্জর প্রতিহার যে রাজারা, সেই গুর্জর প্রতিহার বংশের রাজারা রূপা এবং বিলন আগে বলেছি, সেই রূপা বিলনের মুদ্রার প্রচলন করেছিলেন। কিছু কিছু মুদ্রাতে সেই জায়গার রাজাদের একটি প্রতীক অঙ্কিত থাকতো। যেমন পাণ্ড্য রাজাদের একটি প্রতীক ছিল দুটো মাছ। এই দুটো মাছ কিন্তু পাণ্ড্য রাজাদের একটি সাম্রাজ্যের একটি প্রতীক ছিল। আবার চেরা রাজাদের প্রতীক ছিল মাছ, বাঘ, তীরধনুক এইগুলো। পল্লব রাজারা সিংহ, ষাঁড় এইগুলো প্রতীক হিসেবে ব্যবহার করতেন মুদ্রায়। চোল রাজারা কিন্তু টাইগার ক্রেস্ট ব্যবহার করতেন মুদ্রায়। তো এই ধরনের রাজাদের বা সাম্রাজ্যের এই প্রতীকগুলোর মাধ্যমে কিন্তু সেই সাম্রাজ্য কতটা বিস্তৃত ছিল সেটাও আমরা জানতে পারি, কারণ সেই মুদ্রা যতটা অঞ্চল জুড়ে প্রাপ্তি হবে তার মানে ততটা অঞ্চল বিস্তৃত ছিল সেই সাম্রাজ্য। মুদ্রার ক্ষেত্রে প্রাচীন যুগে কাউন্টারস্ট্রাকটা একটা বিশেষ প্রচলিত রীতি ছিল। কাউন্টারস্ট্রাক মানে কোনো একটি সাম্রাজ্যের রাজা কোনো একটি মুদ্রার উপরে তার প্রতীক খোদিত করলেন। আবার অনেক সময় সেই রাজার প্রতিদ্বন্দ্বী কোনো রাজবংশ সেই একই মুদ্রার উপরে তার প্রতীক খোদাই করলে, এটাকে বলা হতো কাউন্টারস্ট্রাক। এই কাউন্টারস্ট্রাক কিন্তু দেখতে পাওয়া যায় ক্ষত্রপ এবং সাতবাহন, দক্ষিণ ভারতে ক্ষত্রপ এবং সাতবাহনদের এই প্রতিদ্বন্দ্বিতার একটা চিত্র আমরা পাই। তাদের বিভিন্ন মুদ্রায় এরকম কাউন্টারস্ট্রাক দেখা গেছে। মানে এর থেকে প্রমাণিত হয় যে ক্ষত্রপ এবং সাতবাহনরা নিজেদের মধ্যে খুবই বড় একটি প্রতিদ্বন্দ্বী ছিলেন। এক সাম্রাজ্য আর এক সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে সাম্রাজ্য বিস্তার করেছেন, তাদের থেকে সাম্রাজ্যের উপরে রাজত্ব করেছেন এবং এই কাউন্টারস্ট্রাক দেয়া যে কয়েনগুলো সেগুলো ব্যবহার করেছেন নিজেদের প্রভাব প্রতিপত্তি আধিপত্য দেখানোর জন্য। তো মুদ্রার মধ্যে দিয়ে এগুলো যেমন আমরা জানতে পারি, তেমনি কোনো রাজার বিশেষ গুণ, যেমন সমুদ্রগুপ্তের বীণা বাদনরত অবস্থায় যে ছবি, তার মধ্যে দিয়ে আমরা জানতে পারি সমুদ্রগুপ্ত একজন সঙ্গীতানুরাগী ছিলেন। এছাড়া দেবদেবীর মূর্তি খোদিত, সেটা আগেই বলেছি, যেগুলো থাকতো তার ফলে আমরা জানতে পারি যে সেই সময় কী ধরনের ধর্মবিশ্বাস প্রচলিত ছিল সমাজে।
তো এইগুলো মুদ্রার থেকে আমরা ইতিহাসের উৎস হিসেবে পেতে পারি। এরপরে আসছে শিল। বিভিন্ন শিলগুলো, যেমন হরপ্পা সভ্যতায় যে বিভিন্ন শিল ব্যবহার করা হতো, তাতে যে সমস্ত খোদাই করা জিনিসপত্র বা ছবি পাওয়া গেছে, সেগুলো দিয়ে আমরা কিন্তু তৎকালীন যুগে মানুষের ধর্মবিশ্বাস, তাদের ব্যবহৃত ধাতু, সেগুলো সম্পর্কে জানতে পারছি। এই শিল নিয়ে গবেষণা করা বা এই শিল সংক্রান্ত যে গবেষণার যে বিদ্যা, সেটাকে বলা হয় সিজিলোগ্রাফি। এরপরে আসছে পটারি। পটারি থেকে আমরা নানান জিনিস জানতে পারি। যখন যে ধরনের জিনিসগুলো আমরা কোনো লেখতে পাই না, যে সময়কালটা আমাদের কাছে সম্পূর্ণভাবে অজানা, মানে কোনো লেখা বা স্ক্রিপ্টেড কিছু যেগুলো আমরা পাই না, সেক্ষেত্রে কিন্তু পটারি একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পরবর্তী পর্যায়ে আমরা জানব, যখন স্টোন এজ ছিল বা তারও পরবর্তীকালে বা তারও আগে, যখন লিখিত কোনো উপাদান আমরা পাই না ইতিহাসের উৎস হিসেবে, তখন কিন্তু ওই পটারিগুলোকেই বিশ্লেষণ করে, পরীক্ষা নিরীক্ষা করে আমরা নানান তথ্য উদ্ধার করেছি। যেমন পটারি মানে যেই পাত্রগুলো, সেই পাত্রগুলো ব্যবহার করার মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে সেই পাত্রে কী ধরনের জিনিস রাখা হতো। সেখানে যদি শস্য রাখা হতো, তবে আমরা বুঝতে পারছি যে সেই শস্যগুলো সে সময় চাষ হতো। আবার পাত্রের ধরন অনুযায়ী মাটির সাথে কি কি মিশিয়ে সেই পাত্রগুলো তৈরি হতো, সেগুলো আমরা জানতে পারছি। মাটির পাত্র যখন তৈরি হতো, সেই মাটির পাত্র তৈরিরও বিভিন্ন ধরন ছিল। যেমন যদি এক্ষেত্রে উল্লেখ করা যায়, তাহলে হচ্ছে হরপ্পান যুগে অকার কালার্ড পটারি বলে এক ধরনের মাটির পাত্র ব্যবহার করা হতো। অকার কালার পটারি বলা হয় তার কারণ ওই পাত্রগুলোর গায়ের রঙটা অনেকটা হালকা হলুদাভ বর্ণের হতো। তো এই ধরনের পটারি ব্যবহার করা হতো। এছাড়া বৈদিক সভ্যতায় কিন্তু কালো এবং লাল রঙের মিশ্রণে পটারি তৈরি করা হতো, বা সেই পটারির উপরে কালো এবং লাল রঙের অলঙ্করণ করা হতো বা সুন্দর নকশা করা হতো। এটা কিন্তু বৈদিক যুগের এটাকে বলা হয় ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার। এছাড়াও বৈদিক যুগে কালো সুন্দর পালিশ করা এক ধরনের মাটির পাত্র ব্যবহার করা হতো, যেটাকে বলা হয় নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার। এটা সম্পর্কেও আমরা অনেক কিছু জানতে পারছি। এছাড়াও আয়রন এজ, মানে যখন লৌহ যুগ পড়ল, তখন গ্রে ওয়্যার বা ধূসর রঙের এক ধরনের পাত্র ব্যবহার করতো, যে পাত্রের উপরে পেইন্ট করা থাকতো, সুন্দর কারুকার্য করা থাকতো এবং ধূসর রং দিয়ে সেটা অলঙ্করণ করা হতো। এটাকে বলা হয় পেইন্টেড গ্রে ওয়্যার। তো এই সমস্ত পটারিগুলোর মধ্যে দিয়ে আমরা সেই সময়কার মানুষের যে এই সমস্ত অলঙ্করণগুলো যে এক একটা শিল্প, সেই শিল্পগুলো তখন প্রচলিত ছিল, সেইগুলো আমরা জানতে পারি। তার সাথে সাথে সেই সমস্ত পটারিতে কী কী রাখা হতো, সেটা কোনো তরল জাতীয় কোনো জিনিস রাখা হতো নাকি কোনো শস্যই শুধু রাখা হতো, সেগুলোও আমরা জানতে পারছি। শুধু মাটির পাত্র নয়, স্টোন ওয়্যার মানে পাথরের তৈরি বিভিন্ন জিনিসপত্রের মধ্যে দিয়েও আমরা বুঝতে পারি যে সেই সময় পাথরকেও ব্যবহার করা হতো, এবং পোর্সেলিনের জিনিসপত্র কিন্তু ব্যবহার করা হতো। পটারির পরে আসছে টুলস, মানে কোন কোন যন্ত্রপাতি ব্যবহার করা হতো, কী ধরনের যন্ত্রপাতি বা কী ধরনের অস্ত্র ব্যবহার করা হতো, সেগুলো কিন্তু টুলসের মধ্যে আসছে। তো আগেকার দিনে মানুষের কাছে টুলস বলতে বিভিন্ন ধাতুর তৈরি জিনিস হতে পারে বা পাথরের তৈরি কোনো টুলস হতে পারে। সেই সমস্ত টুলসগুলো কীভাবে তারা ব্যবহার করতো, কীভাবে তারা তৈরি করতো, সেই জিনিসগুলো আমরা কিন্তু টুলসের মধ্যে দিয়ে, মাটি খুঁড়ে পাওয়া যে যন্ত্রপাতি বা অস্ত্রশস্ত্র, সেগুলোর মধ্যে দিয়ে জানতে পারি। স্টোনের যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হতো, সেটা স্টোনে যে ভীষণই প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো, সেগুলো আমরা আসবো এর পরবর্তী পর্যায়েতেই আছে আমাদের স্টোনে যে আমরা দেখতে পাবো কী ধরনের স্টোনের অস্ত্রশস্ত্র ভূপ্রাচীন যুগে মানুষ ব্যবহার করত। তো এইগুলো সবই হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্সেস অফ হিস্ট্রি। এইগুলো, এই গোটা আজকের পর্বটাও আমি বিভিন্ন ছকের আকারে দিয়ে দিয়েছি, বিভিন্ন বিষয়কে ছকের আকারে আমি দিয়ে দিয়েছি। এই ছকের আকারে করলে কি হয়, অনেকটা বেশি মনে রাখতে আমাদের সুবিধে হয় এবং একটা মাইন্ড ম্যাপিংয়ের জায়গা তৈরি হয়। তো মাইন্ড ম্যাপিংটা খুবই জরুরি কোন ইতিহাসে বা যে কোনো সাবজেক্টেই মনে রাখার জন্য। তো আমি বিভিন্ন ছক দিয়েছি, সেগুলো গো থ্রু করো, এবং ডেসক্রিপশন বক্সে লিস্ট দেওয়া আছে বিভিন্ন বুকসের, তাদের অথরের বা বিভিন্ন পোয়েট্রি
এবং তাদের সেই পোয়েটের নামগুলো কী কী আছে সেগুলো সব দেওয়া আছে, ওগুলো একটু গো থ্রু করে দেবে। অনেক সময় ডাইরেক্ট কোয়েশ্চেন চলে আসে। তো আজকে আমাদের ইউনিট ওয়ানের সিলেবাসের ইউনিট ওয়ানের নেগোশিয়েটিং দ্য সোর্সেস, মানে ঐতিহাসিক উৎসগুলো কী কী, সেই পর্যায়টা শেষ হলো। এটা দ্বিতীয় পর্ব, তোমরা চাইলে গিয়ে প্রথম পর্বটা একবার শুনে নিতে পারো নিজেদের সুবিধার জন্য। আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্যায়ে নিয়ে আমরা আলোচনা করব ইউনিট ওয়ানেরই একটা অন্য টপিক নিয়ে। পরবর্তী টপিক নিয়ে আমরা কিন্তু পরবর্তী দিন আলোচনা করব। থ্যাংক ইউ।